বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। নিদ্রা ভোজন ভোগ ভয় এসব নরপশু সমান। জ্ঞানই শ্রেষ্ঠ এই জগতে, জ্ঞান বিনা পশু প্রাণ। চন্দ্রগুপ্ত, পৃথিবীতে অনেক জীবই মানুষের থেকে বেশি শক্তিশালী ছিল। গরু, মহিষ, বাঘ, হাতি সবাই মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু রাজত্ব কে করলো পৃথিবীতে? মানুষ করলো। কিভাবে? বুদ্ধি দিয়ে। তোমাকেও একজন বুদ্ধিমান যোদ্ধা হতে হবে চন্দ্রগুপ্ত। যদি তুমি তোমার লক্ষ্যকে সম্পূর্ণ একাগ্রতা দিয়ে লাভ করতে চাও, তাহলে আত্মিক বল সেই কাজ করে দেখায় যা সাধারণ মানুষ অসম্ভব বলে মনে করে। যে মুহূর্তে তোমার মনে দ্বিধার জন্ম নেবে, শত্রুর প্রতি দয়াবান হয়ে পড়বে, পরাজয় নিশ্চিত। তুমি কি পরাজিত হয়ে যাও যোদ্ধা হতে চাও? এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় শত্রু কে? আমি। আঘাত করো আমাকে। যোদ্ধা কখনো নিশ্চিন্তে ঘুমায় না চন্দ্রগুপ্ত। ও গভীর নিদ্রায় তখনই যায় যখন তাকে মৃত্যু ঘুম পাড়ায়। তোমরা এখানে এভাবে বসে আছো কেন? সব ঠিক আছে তো? না পুরুষ দত্ত, কিছুই ঠিক নেই। চন্দ্রগুপ্তের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর যে জানতো যে চন্দ্রগুপ্তের সাথে সেদিন কি হয়েছিল, সেও চলে গেছে। আমি ঠিক বুঝতে পারলাম না, কার কথা বলছো তুমি? কে চলে গেছে? অক্ষয়। আবার কে? আমরা ওকে রাজি করেই ফেলেছিলাম প্রধান আচার্যকে সব সত্যিটা বলার জন্য, কিন্তু অম্বিক আর ওর দুষ্ট সাথীরা অক্ষয়কে অসুস্থ ঘোষণা করে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাই? যদি এরকমই হয় তাহলে আমি ওদের সাথে গিয়ে কথা বলবো। তাতে কোনো লাভ হবে না। আমরা সব চেষ্টা করে দেখেছি। হতে পারে ওরা আমাকেই কিছু বলে দেয়। যদি তুমি একাগ্রচিত্ত হতে পারো, নিজের শরীরের সঙ্গে সঙ্গে নিজের মনের ওপরে অধিকার প্রাপ্ত করতে পারো, তাহলে একটা সাধারণ শরীর নিয়েও অসাধারণ কাজ করতে পারবে। যতই কষ্ট হোক না কেন, তখন তোমার মন সেই কষ্টকে অস্বীকার করতে সক্ষম হবে। ইতিহাসে এমন অনেক বীরের কথা বলা আছে যাদের মাথা শরীর থেকে কাটা পড়েছিল, কিন্তু তবু তারা যুদ্ধে লড়ে গেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে গেছেন। সেই যোদ্ধাদের গৌরবান্বিত করো, জানিয়ে দাও তাদের যে এবার তুমি সামলাতে চলেছ তাদের দায়িত্ব।
কিন্তু যদি প্রধান আচার্য জানতে পেরে যান তাহলে? মূর্খ, যত বড় শরীর তত যদি তোমার মাথায় বুদ্ধি থাকতো তাহলে কত ভালো হতো। প্রধান আচার্য এই ব্যাপারে কি করে জানতে পারবেন? কি জানতে পারবেন প্রধান আচার্য? কিছু না, কিছুই তো না। কি হচ্ছে এখানে? অম্বিক, তোমরা সবাই গিয়ে যুদ্ধক্রিয়ার অনুশীলন করো। বীরযাত্রার কিছুদিন বাকি, যাও। আজ্ঞে আচার্য। পুরুষ দত্ত, অনেকদিন ধরে আচার্য চাণক্যের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। তুমি কি বলতে পারো উনি এখন কোথায় আছেন? আমি এই ব্যাপারে কিছুই জানি না আচার্য। ও, তাহলে তো তুমি এটাও বলতে পারবে না যে এই সময় চন্দ্রগুপ্ত কোথায় আছে? আজ্ঞে না আচার্য, আমিও আপনাদের মতনই ওকে খুঁজছি। পুরুষ দত্ত, যদি এই সময় এই প্রশ্ন তোমায় আচার্য চাণক্য জিজ্ঞাসা করতেন তাহলে তখনও কি তোমার উত্তর এটাই হতো বৎস? যদি আচার্য চাণক্য থাকতেন তাহলে আমি হয়তো অন্য কোথাও থাকতাম, আর তখন এই প্রশ্নগুলোর কোনো প্রয়োজনই হতো না আচার্য। একটা কথার প্রশংসা না করে আমি থাকতে পারছি না। চাণক্যের চাটুকারিতা করতে করতে তুমিও খুব ভালোভাবে গল্প বানাতে শিখে গেছো। সকলন্দ, এবার তোমার পালা। আমরা দুজনে ওকে যা শিখিয়েছি ও ভালো করে শিখেছে। এবার তুমি ওকে তোমার শিক্ষা দেবে, বল্লমের নিখুঁত লক্ষ্যভেদ। অবশ্যই শেখাবো, কিন্তু আমি এই শিক্ষা একাই দিতে চাই। কারণ তোমরা যদি উপস্থিত থাকো ওর মন বসবে না, সেই কারণে। হঠাৎ এসব তুমি কি কথা বলছো? তোমার এভাবে কথা বলার মানে কি? আমরা চলে যাচ্ছি এখান থেকে। ধন্যবাদ আচার্য। চন্দ্রগুপ্ত, বর্ষাটা ছোড়ার সময় আমার হাতটা ঠিক মতন লক্ষ্য করো। দেখো এটা কিভাবে সঠিক লক্ষ্যে পৌঁছয়। দেখলে? আমি এক্ষুনি গিয়ে বর্ষাটা নিয়ে আসছি। আমাকে ক্ষমা করো তুমি, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমি কি করব? কিন্তু এই দ্বীপ থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই আমার কাছে। ধনানন্দ জানে যে তোর মৃত্যু হয়েছে, কিন্তু ভাব, যখন তোকে আমি জীবিত অবস্থায় ওনার কাছে নিয়ে যাব তখন পুরস্কার স্বরূপ আমাকে উনি এখান থেকে মুক্ত করে দেবেন। পারবো না, আমি এটা পারবো না, এটা আমি করতে পারবো না। সকরন্দ, এটা তুমি কি করলে? যে কোনো উপায়ে এখান থেকে পালিয়ে আমি আমার পুত্রের সাথে দেখা করতে চাই।
পুত্রকে কাছে পাওয়ার জন্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। হঠাৎই আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সেই কারণে হয়তো আদি ধীরার অনুশাসন আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু যে কোনো উপায়ে আমি আমার পুত্রের সাথে দেখা করতে চাই। মূর্খ, তুমি কি ভেবেছিলে যে ধনানন্দের মতো দুষ্ট রাজা তোমাকে এই চন্দ্রগুপ্তের বদলে পুরস্কৃত করবে, ক্ষমা করে দেবে তোমাকে? আরে কত বড় মূর্খ তুমি! সকরন্দ, তুমি মূর্খই হও বা বিশ্বাসঘাতক, শাস্তি তো অবশ্যই পাবে। জানি আমি। আমাকে ক্ষমা করো মিত্র। ওনাকে মারবেন না। এটা তুমি কি বলছো? তুমি জানো ওর জন্য তোমার প্রাণ যেতে পারতো। আমি জানি, কিন্তু আপনি ওনাকে মারবেন না। একজন পিতা তার পুত্রের জন্য সবকিছু করতে পারে। যদি আমি ওনার স্থানে থাকতাম তাহলে হয়তো আমিও এটাই করতাম। আমিও তো এত দূরে আমার মায়ের জন্যই এসেছি। কিন্তু দয়া করে আপনি ওনাকে ছেড়ে দিন, ওনাকে মারবেন না। আমাকে ক্ষমা করে দিও পুত্র। আপনি তো আমায় পুত্র বলে ডেকেছেন, তাহলে আপনার এই পুত্রকে সক্ষম বানান। চলুন, আমাদের অনুশীলন করতে হবে। দেখলে, সোজা লক্ষ্যে পৌঁছলো। এবার তুমি চেষ্টা করবে। উত্তম, অতি উত্তম। প্রণাম আচার্য। আপনার সেবার জন্য এই জংলি কন্দমূল প্রদান করতে পারি, গ্রহণ করুন। আপনি সংকোচ করবেন না। এই ভোজন তো কেবল ভাগ্যবানরা পায়। আমার কাছে এটা অমৃত। ধন্যবাদ। আপনি ধ্যান করুন। আমি তো আপনাকে কেবল এই ফলটি দিতে এসেছিলাম। বলুন।
কি আচার্য? সেটাই যা আপনি আমাকে বলতে চান। আপনি এতটা দূরে কেবলমাত্র আমাকে ফল দিতে আসেননি। আমার স্ত্রী চিত্ররূপা নাম ওর আচার্য। এখন আমি তো জানি না যে এই নির্জন দ্বীপ থেকে কোনোদিন বাইরে যেতে পারবো কিনা। আচার্য, যদি কোনোদিন সম্ভব হয় আপনি ওকে খুঁজে বার করে ওর সঙ্গে দেখা করবেন, আর যদি আপনি ওকে খুঁজে পান তাহলে ওকে এটা দিয়ে দেবেন। ওকে বলবেন আমি যতদিন বেঁচেছি ওর স্মৃতি নিয়ে বেঁচেছি। আচার্য, যদি সম্ভব হয় ওকে মুক্ত করবেন। ধনানন্দ ওকে রাজা অভিসারকে বেঁচে দিয়েছিল, আরও সেই থেকে ওখানেই আছে। ওকে বলে দেবেন আচার্য যে আমি আর কোনোদিন ওর কাছে ফিরে যেতে পারবো না। আমার পক্ষে যতদূর সম্ভব আমি অবশ্যই করব। প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে। ধন্যবাদ আচার্য। চন্দ্রগুপ্ত আপনার থেকে প্রশিক্ষণ নিতে পারল না, তার জন্য আমি খুবই দুঃখিত। সারা ভারত জানে যে ধ্বনিভেদ যুদ্ধ কলায় আপনার মতো পারদর্শী আর কেউ নেই। এই কলার শিক্ষা লাভের জন্যই চন্দ্রগুপ্তকে এখানে এনেছিলাম আমি। কিন্তু আপনি যে অস্ত্র না তোলার প্রতিজ্ঞা করেছেন, সেটা কি আপনার পরিবারকে হারিয়ে আপনি যে দুঃখ পেয়েছেন সেই জন্য? যে শাস্ত্রের জন্য আমি জীবনে সবকিছু ছেড়ে দিয়েছি, ওই শাস্ত্র, ওই ধ্বনিভেদ কলা আমার আত্মসম্মান পর্যন্ত বাঁচাতে পারেনি। ওই ধনানন্দ আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার স্ত্রীকে রাজা অভিসারের কাছে বেঁচে দিয়েছে। বলুন আচার্য, তবে কেন কেন আমি হাত দেব এই অস্ত্রে? ব্যর্থ ব্যর্থ সবকিছু। না দিধিরা, কিছুই ব্যর্থ হয়নি। না আপনার ধ্বনিভেদ জ্ঞান, না আপনার যুদ্ধকলা, আর না আপনার বীরত্ব। এই সময় রাজা ব্যর্থ হয়েছিলেন, ব্যর্থ হয়েছেন। ক্রূর আততায়ী ধননন্দ, এই পৃথিবীতে তার অস্তিত্বই ব্যর্থ।
এই তো সেই নূপুর। এই তো সেই নূপুর। এই মেয়েটাই, ধরো ওকে, ধরে নাও। না 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 মহারাজ, মহারাজ আমি সে নই মহারাজ, মহারাজ আমি কিচ্ছু করিনি, আমি সে নই মহারাজ। মেরে ফেলো ওকে, মহারাজ, দিয়ে যাও। মহারাজ, না মহারাজ আমি কিচ্ছু করিনি মহারাজ। এদিকে মুর আর ধননন্দকে মারবার প্রথম প্রয়াস বিফল হল। অন্যদিকে ধননন্দের সৈনিকেরা কালদ্বীপের দিকে এগিয়ে চলল প্রচন্ড বেগে। সেই কালদ্বীপ যেখানে মুরার পুত্র চন্দ্রগুপ্ত বীর যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিল। চন্দ্রগুপ্ত, তুমি আমাকে এতই প্রভাবিত করেছো যে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তা ভঙ্গ করে তোমাকে শেখাবার সিদ্ধান্ত নিলাম। আমি জানি এত কিছু ঘটবার পরেও তুমি সাক্রান্তকে ক্ষমা করে ওর সম্মানও রেখেছ। তুমি অবশ্যই জীবনে আমাদের সবার আগে যাবে। আমি এই বালককে ধ্বনিভেদ যুদ্ধ কলা অবশ্যই শেখাবো। ইতিহাসে এমন অনেকে থাকেন যাদের সবাই চেনে, কিন্তু আপনারা হলেন সেই সব মানুষ যারা ইতিহাসের পাতায় সবচেয়ে ঝকঝকে হিরেগুলিকে তৈরি করে চুপচাপ নিজেদের রাস্তায় ফিরে যান। এই ব্রাহ্মণ সর্বদা আপনার ঋণী থাকবে। মনে রাখবে, সৃষ্টিতে ধ্বনি একটা স্রোতের মতো। যদি তোমার কানে একবার প্রবেশ করে, নিশ্চয়ই কোথাও যাত্রা শুরু করে অবশ্যই আসছে। যাত্রার পথ যদি তুমি বুঝে যাও, নিজেকে বাঁচানোর রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবে।
আচার্য কয়েকদিনের মধ্যেই বালক অপ্রত্যাশিতভাবে উন্নতি করেছে। ঠিকই বলেছেন আপনি। এখন আমাদেরও মনে হয় যে আমাদের জীবনের মূল্য আছে। আচার্য, আমার তো মনে হয় আমি যেন এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান বিদ্যার্থী, যে আপনার আশীর্বাদে এই মহান যোদ্ধাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সৌভাগ্য পেয়েছে। আচার্য, এনাদের কাছে কি সারা জীবনের জন্য শিখতে পারি না? এনারা তো এত কিছু জানেন, আমার তো এমন মনে হয় যে আমি কিছুই জানি না। আমি অনেক কিছু শিখতে চাই আচার্য। অতি সর্বত্র বর্জতে। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় চন্দ্রগুপ্ত, এমনকি সেটা শেখার ইচ্ছা হলেও। জ্ঞানের অর্থ তার প্রয়োগের মধ্যে। আর তাছাড়া সময় কোথায় আমাদের কাছে, ওনাদের কাছে, নিয়তির কাছে? আমার গণনা অনুযায়ী অমাত্য রাক্ষস এর মধ্যেই তার বিশেষ সৈন্য পাঠিয়ে দিয়েছে, যারা যে কোনো সময় এখানে পৌঁছতে পারে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমি এনাদের কাছে অনেক কিছু শিখেছি, আর এই বিপদের সময় এনাদের সবাইকে ছেড়ে আমি পালিয়ে যাব? না আচার্য, আমি কোথাও যাব না। আমাদের সবার এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আপনারাও চলুন আমাদের সঙ্গে। আমাদের নৌকোয় চেপে আমরা এই দ্বীপ থেকে বেরিয়ে যেতে পারবো। আচার্য, আপনি চন্দ্রগুপ্তকে নিয়ে এখান থেকে চলে যান। আমরা তো জীবনে মৃত্যুর থেকে অনেকবার পালিয়েছি, কিন্তু এখন সময় এসেছে ওর মুখোমুখি হওয়ার। বন্ধুরা, ধননন্দের সৈনিকদের কাছে আমাদের প্রমাণ করতে হবে এখন আমাদের শরীরে কত শক্তি রয়েছে। চলো, অস্ত্র তোলো। আমি এনাদের ছেড়ে যাব না আচার্য। আচার্য, আপনি ওকে নিয়ে এখান থেকে চলে যান। ততক্ষণ আমরা এই সৈনিকগুলোকে আটকে রাখছি। চলো চন্দ্রগুপ্ত। না আচার্য, আমি এনাদের কাছে অনেক কিছু শিখেছি, আর এই বিপদের সময় এনাদের সবাইকে ছেড়ে আমি পালিয়ে যাব? না আচার্য, আমি কোথাও যাব না। বড় বড় লক্ষ্য পূরণে বলিদান প্রয়োজন। ওরা নিজেদের বলিদান অর্পণ করছেন চন্দ্রগুপ্ত। আমি বলছি চলো চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, যদি তুমি তোমার আচার্যের সঙ্গে না যাও, আমার সঙ্গীরা তোমাকে এরকম কিছুই করবেন না, আর সেটা আপনিও ভালো করে জানেন। আমার কথা শোনো, চলে যাও। ধননন্দর সাথে বদলা নেওয়ার জন্য তোমাকে যেতেই হবে। আচার্য, আপনি আর সময় নষ্ট না করে যত শীঘ্র সম্ভব চন্দ্রগুপ্তকে এখান থেকে নিয়ে চলে যান। ধননন্দকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য তোমাকে যেতে হবে চন্দ্রগুপ্ত। নিজের মায়ের জন্য তোমাকে যেতে হবে চন্দ্রগুপ্ত। এটা আমার আদেশ চন্দ্রগুপ্ত। আচার্য,
আচার্য, এই বিপদের সময় ওনাদেরকে ছেড়ে পালানো ঠিক হচ্ছে না। যুদ্ধে আমাদের ভূমিকা আগে থেকেই ঠিক করা থাকে, আর আমাদের সবার নিজেদের ভূমিকা পালন করা উচিত, না বেশি না কম। আমি আমার ভূমিকা পালন করছি আর তুমি তোমার, ওরাও নিজেদেরটা পালন করছেন। কেঁদে ওই সর্বশ্রেষ্ঠ বীরদের বলিদানকে অপমান করো না চন্দ্রগুপ্ত। নিয়তি তোমাকেও অনেক কিছু করে দেখানোর সুযোগ অবশ্যই দেবে। ধননন্দের অত্যাচার তখনই শেষ হবে যখন ধননন্দ স্বয়ং শেষ হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের যে দল খুঁজতে গেছিল, এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করার সত্ত্বেও চন্দ্রগুপ্তের কোনো সন্ধান পায়নি। আমার প্রশ্নের উত্তরে তারা বলেছে যে গুরুকুলের আশপাশে যত বন জঙ্গল আছে সব জায়গা তারা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু চন্দ্রগুপ্তকে কোথাও পাওয়া যায়নি। বড় আশ্চর্যের কথা। যে বালকের বীরত্বে আর সাহসে প্রভাবিত হয়ে আমি ওকে পুরস্কার স্বরূপ গুরুকুলে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছিলাম, সেই ছাত্র আচার্য সুখদেবের উপস্থিতিতে ধ্বনিভেদ প্রশিক্ষণ চলাকালীন সমস্ত ছাত্রের চোখের সামনে খাদে পড়ে যায়। আর এমন ভাবে পড়েছে যে যারা খুঁজতে গেছিল তারাও পায়নি। তক্ষশিলার ইতিহাসে কোনোদিন এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। আমি তো কিছুই বুঝতে পারছি না যে হঠাৎ করে ঘটা এটা কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু যদি চাণক্য আজ এখানে থাকতেন তাহলে উনি ঠিক খুঁজে বার করতেন যে চন্দ্রগুপ্তের এইভাবে অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে। আচার্য, অক্ষয় সত্যিটা জানে। দুর্ঘটনার সময় চন্দ্রগুপ্তের সব থেকে কাছে ওই ছিল। কিন্তু আচার্য, ও তো অসুস্থ, তাই পত্র দিয়ে বাড়ি চলে গেছে। আমি চলে এসেছি আচার্য, আমি চলে এসেছি আচার্য। এটা সত্যি, চন্দ্রগুপ্ত বিনা কারণে খাদে পড়েনি। ওকে 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 থামো অক্ষয়, থামো অক্ষয়। ওকে ওকে থামো অক্ষয়, থামো অক্ষয়, থামো অক্ষয়।
চন্দ্রগুপ্ত, কোথায় ছিলে তুমি? আচার্য, আমার মনে হয় অক্ষয় ওই দুর্ঘটনার ব্যাপারে সবকিছুই জানে। কিন্তু আমার সাথে যা ঘটেছে, ওর মানসিক আঘাতের জন্য ও হয়তো এটাই ভেবেছিল যে পাহাড় থেকে আমি বিনা কারণে পড়ে যাইনি। অম্বিক আর তার বন্ধুরা ছলনা করে আমায় খাদে ফেলে দিয়েছিল। কিন্তু আসল সত্য তো এটাই আচার্য, যে ধ্বনিভেদের অনুশীলন করতে গিয়ে আমার পা পিছলে যায় আর আমি পাহাড়ের চূড়ো থেকে খাদে পড়ে যাই। একজন ভালো মানুষ আমার প্রাণ বাঁচান। আমাকে সুস্থ করে তোলেন, আমায় চলাফেরা করার উপযুক্ত করে তোলেন, এই গুরুকুলে শিক্ষা গ্রহণের উপযুক্ত করে তোলেন। এতে কারোর কোনো দোষ নেই আচার্য। তুমি কি নিশ্চিত যে তোমার পা পিছলে গেছিল চন্দ্রগুপ্ত? কেউ কোনো ষড়যন্ত্র করেনি তোমার সঙ্গে? হ্যাঁ আচার্য, আমি এখনো এটাই বলবো, এই দুর্ঘটনায় কারোর কোনো দোষ নেই। আচার্য, আমার আপনার কাছে একটি অনুরোধ আছে। আমি বীর যাত্রার অভিযানে নেতৃত্ব দিতে চাই। কিন্তু এই অভিযানের নেতৃত্ব তো এই বছর অম্বিক কুমার করছে চন্দ্রগুপ্ত। জানি আচার্য, কিন্তু আমি অম্বিকের সাথে প্রতিযোগিতায় মুখোমুখি হতে প্রস্তুত। যে জয়ী হবে তাকেই সর্বশ্রেষ্ঠ মানা হবে, আর আপনি তাকেই সুযোগ দেবেন। তবে তাই হবে। সভা সমাপ্ত করা হলো। বুঝতে পেরেছো তো? আমি তোমাকে বাঁচিয়ে আমি তোমার উপর কোনো উপকার করিনি। আমি তো শুধু তোমার পাতা ফাঁদেই সবার সামনে পরাজিত করতে চেয়েছি, আর আমি তোমায় পরাজিত করব অম্বিক। আর এটাই আমার উত্তর হবে। তাহলে প্রস্তুত হয়ে যাও আমার মুখোমুখি হওয়ার জন্যে।